আমার ইতিমধ্যে কাকের ছবি সব সাজিয়েছে চারিদিকে, মানুষ, শিক্ষিত বৃদ্ধজন বসে আছেন। আমি তখন মাইকটা ধরে কা 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 করে 4-5 বার ডাক ছাড়লাম। শিপ্রাদি, তার সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে তৈরি হয়? আমার কাছে আসে, জিজ্ঞেস করতে চায় যে আমি কিভাবে ছবি আঁকা শিখবো ইত্যাদি। আমার কি জানি না কি বিচ্ছিরি স্বভাব। আমি বললাম, নিশ্চয়ই আমি তোমাকে ছবি আঁকা শেখাবো, কিন্তু তুমি যদি বিশেষ সম্পর্ক নিয়ে আসো। ও তো ঘাবড়ে গেল। সাহস ছাড়া আর কিচ্ছু নেই। যারা ব্যর্থ হয় তাদের সাহস নেই। আমি এখনো কোনো ছবি আঁকা শেষ করতে পারিনি। এগুলো সব টুকরো টুকরো ছবি। সেইটাই ইচ্ছে যে জীবনে যদি একটা ভালো ছবি আঁকতে পারি। এবার গল্প নয়, ঢেউ উঠল কথা সাগরে। নোয়ার গল্প জাহাজের ভোঁ বেজেছে, ভোঁ বেজেছে। কথা হবে অন্তরঙ্গ, কথা হবে অকপট, ফিরে দেখা, সরাসরি ট্রিগারে আঙুল রাখা, জীবন এবং যৌবনের। জলে স্থলে জোয়ার আনু, নোয়ার গল্প জাহাজে এবার শুনুন না বলা কথা। আপনাদের সবাইকে আবার নোয়ার গল্প জাহাজে স্বাগত। আজ আমরা আবার এসেছি এমন একজন মানুষের সঙ্গে কিছু না বলা কথা বলতে, যিনি, আমি বলছি আমার কাছে পার্সোনালি, যিনি যেমন আমি তাকে প্রথম দিন দেখেছিলাম আজও সেরকম আছেন। হয় তিনি চিরনবীন বা চিরপ্রবীণ, আপনারা যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু তাকে প্রায় 4 দশক আগে আমার সঙ্গে তার আলাপ, এবং পরবর্তীতে পুরো পৃথিবী, তখনই প্রায় পুরো পৃথিবী খ্যাত তিনি, আর এখন তো বটেই। এবং তিনি নানান রকম জিনিস তো করেইছেন, তার মধ্যে একটা যেটা নিয়েই সবাই তাকে চেনেন, সেটা হচ্ছে তিনি কিছু পাখিকে খুব বিখ্যাত করে তুলেছেন। পাখি বলতেই তো সেই নানান রং বেরঙের পাখি কথা মনে আসে, কিন্তু ইনি যে পাখি বেছে নিয়েছেন তার কিন্তু সেরম রং নেই, কাক এবং প্যাঁচা। আর তার সঙ্গে রয়েছে একটি প্রাণী, শূকর। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। আমাদের পৃথিবী খ্যাত শিল্পী শুভা প্রসন্ন। আমি আপনাকে শুভাদাই ডাকছি। না বলা কথা সেগমেন্টে আমরা এমন কিছু কথা জানতে চাই যা আপনার সম্বন্ধে লোকে জানে না। যেরম ধরুন, আপনি জীবনটা যে শুরু করেছিলেন, আপনার বাড়ির পরিবেশ কী ছিল? তারা কি কেউ আর্টিস্ট ছিলেন, নাকি আপনি দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে উঠলেন? জানি না তা কি না, তবে আমাদের বাড়িতে সকলে ডাক্তার। আমার দাদুর খুব ইচ্ছে ছিল যে বাবা যেন ডাক্তার হয়, কারণ ভাটপাড়ার গ্রামেতে তখন সেরকম ডাক্তার ছিল না, যাতে অনেকে মারা যান। এদিকে বাবা চলে যান শ্রী শ্রী মায়ের কাছে। শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষিত হয়ে উনি সন্ন্যাস জীবন চেয়েছিলেন। তারপরে দাদু যখন শ্রী শ্রী মায়ের কাছে এই ব্যাপার নিয়ে দরবার করেন, তখন শ্রী শ্রী মা বলেছিলেন, দেখ, তুই এখানে থাকলেও মানুষের সেবা করবি, আর ডাক্তার হলেও মানুষের সেবা করবি। তুই সেই মানুষের সেবা করার জন্যে তুই ডাক্তার হ, বাবার বাবারও ইচ্ছা পূরণ সন্তুষ্ট হবে, হবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমারও ইচ্ছা পূরণ হবে। সেই রকম ভাবে বাবা চলে আসেন এবং ডাক্তার হন। পরবর্তীকালে খুব সুখ্যাতি করেন। তারপরে কলেজ স্ট্রিটে বাড়ি করেন। আর সেই সময় কলেজ স্ট্রিটে নিজে বাড়ি করছেন। হ্যাঁ, আর তাছাড়া বাবার একজন গুরু ছিলেন ডাক্তারিতে, ডক্টর বারিদবরণ ঘোষ। উনি বহু নামকরা, এবং সে বিষয়ে কথা বললে অনেক কথা হয়। যেমন আমি যে পাড়ায় থাকি সেটার নাম ছিল মির্জাফর রোড। তারপরে সেটা কোথায়? কলেজ রোড, আচ্ছা। কলেজ রোড নাম ছিল মির্জাফর রোড।
ও মির্জাফর রো, আচ্ছা। সেই সময় আহ, চিত্তরঞ্জন দাস ছিলেন মেয়র কলকাতার। তা বারিদবরণবাবু চিত্তরঞ্জন দাসকে অনুরোধ করে এইটার নাম পাল্টাতে বলেন, কারণ মির্জাফরের সঙ্গে ওই সম্পর্ক ছিল না তখন। কলেজ স্ট্রিটের কাছাকাছি, বিশ্ববিদ্যালয় সব কিছু কাছাকাছি বলে উনি কলেজ রো বলে গলিটার নামকরণ করেন। আচ্ছা, তো আপনার বাবা বাড়ি যখন করেছিলেন তখন কি মির্জাফর রো ছিল না তখন কলেজ রো? তখন কলেজ রো হয়ে গেছে। আচ্ছা, আর তারপরে আপনি কি করে আর্টিস্ট হয়ে উঠলেন? না না, আমার একটা অদ্ভুত প্রবণতা ছিল, আমি খুব মুখ দেখতাম চারিদিকে। বাবার কাছে নানান ধরনের রুগীরা আসতেন, চেয়ারে বসতেন, কিন্তু আমি এতই ছোট যে বাবার টেবিল পর্যন্ত আমার মাথা যেত না। তাই আমি একটা চেয়ারে নীল ডাউন হয়ে বসে একটা বোর্ড নিয়ে কাগজ নিয়ে মুখের ছবি আঁকতাম। সেইটা এমন পেয়ে বসলো যে আমি এত তাড়াতাড়ি মুখ আঁকতে পারতাম, সেটা আমার জীবনব্যাপী একটা সাহস জুগিয়েছে, অর্থ দিয়েছে। সেই সময়, যে সময় আমি বাড়ি থেকে ছেড়ে চলে গেছি, কারণ বাবার একেবারে ইচ্ছে ছিল না যে আমি অন্য কিছু করি, আমি যাতে ডাক্তারি হই, ডাক্তারি পড়ি। আমি হিন্দু স্কুলে পড়তাম, খুব ভালো ছেলে ছিলাম, কিন্তু পরবর্তীকালে আর আমার লেখাপড়া ভালো লাগতো না। আমি সোজা এক বন্ধুর কথাতে আর্ট কলেজে ভর্তি হই। সেই আর্ট কলেজে ভর্তি আমার জীবনকে একটা অন্য পথিক করে দিয়েছে। কিন্তু বাধা দেননি? যেরকম আপনার বাবার বাবা গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছে, আপনার বাবা আপনাকে নিরস্ত করার না, চেষ্টা সে তো করেননি? বটেই। আমি তো বাড়ি থেকে চলে গিয়েছিলাম। বাড়ি থেকে চলে গিয়ে কখনো দিদির বাড়ি, মানে শ্বশুর বাড়ি, এখানে ওখানে করে দিন কাটাতাম। তারপর তো আবার মানে যা দিদির হয়। বাড়ি বলতে নিজের আমার দিদির? দিদি হ্যাঁ। যেখানে বিয়ে হয়েছে সে আমায় খুব ভালোবাসতো, মেজদি, হুম। প্রশ্রয় দিত। আমি তার বাড়িতে চলে যেতাম, তার বাড়ি গিয়ে থাকতাম। তারপরে সেগুলো যা হয়, আবার পরে ঠিক বাবার হয়েছে। হাতছানি পাই। এবং বাবা চলে যাওয়ার আগে একটু খুশি হয়ে গিয়েছিলেন, কারণ আমি ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছি, বিদেশে ডাক পেয়েছি, ছবি আঁকতে প্রদর্শনী হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে আর্ট কলেজে গেলেন, তারপরে জার্নিটা কি হলো? আর্ট না, তারপরে প্রদর্শনী? মানে আর্ট কলেজ যে খুব আমার কাছে সুখকর ছিল তা নয়। আর্ট কলেজে যা ছবি আঁকা শেখাতো সেগুলো আমি অনেক আগেই করে ফেলেছি। আমি তখন তেল রঙের ছবি আঁকি। হুম। আর আর্টস তখন আর্ট সেখানে কি কলেজে কেউ আপনাকে শিখিয়েছিল না ওটা সেলফ টট? ওটা সেলফ টট, আচ্ছা। ওটা সেলফ টট, অনেক দিন আগে থেকে করি। তা আর্ট কলেজে দেখতাম যে ওখানে পেন্সিলে ছবি আঁকা শেখায়, চার্ট ড্রয়িং শেখায়। বোকা বোকা ওইগুলো কী করব। সেই কারণে আমার কাছে আর্ট কলেজ খুব একটা, ওটা হয়তো কমার্শিয়াল আর্টের জন্য জানি না কী কারণে, আমার কাছে তেমন সুখকর হয়নি। তো আপনার জীবনে কোনো আর্টিস্ট নেই যিনি ইনফ্লুয়েন্স করেছেন, যিনি আপনাকে সাহায্য করেছেন? একজন মাস্টারমশাই ছিলেন, খুব রিয়েলিস্টিক কাজ করতেন, যদিও উনি মানে 4th ইয়ারের মাস্টারমশাই। তিনি যেহেতু আমার বাড়ির প্রায় কাছাকাছি থাকতেন, তিনি আমাকে একটুখানি উৎসাহ দিয়েছেন। এমনকি আমি যখন তেল রঙের ছবি আঁকছি তখন উনি মাঝে মাঝে দেখিয়ে দিতেন আমাকে ভালোবাসতেন বলে। নামটা কি বলা যাবে? হ্যাঁ, তার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। মনে পড়ছে না, আমি একটু পরেই বলবো। হ্যাঁ, হ্যাঁ, এটা হয় ভীষণভাবে। এত কিছু মেমোরিজ আছে না, না, সেই জন্য। তাছাড়া ইদানিং একটু বয়সের জন্যে আমার একটু স্মৃতিশক্তি এই কমে যে গেছে। সুখকর হয়নি, ওখান থেকে পাশ করার পর
হোয়াট ওয়াজ ইয়োর নেক্সট স্টেপ? মানে ধরুন ডাক্তার হলে আপনি ইন্টার্ন হবেন, আপনার একটা গতিপথ তৈরি হয়। কিন্তু আর্টের যে কারণে হয়তো বাবা মারা আর্ট, গান, আহ, অভিনয় এসব ক্ষেত্রে একটু ভয় পান ছেড়ে এটা তো দিতে। হ্যাঁ, পয়সা কড়ি জিনিস নয়, হ্যাঁ, অনেক সফলতা হলে হ্যাঁ, তখন তবেই আসে। হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে, আপনি কি পড়াতে থাকলেন না আঁকা না, শেখাতে আমার একটা থাকলেন? ব্রেক হলো। আমার কাছে খুব প্রিয় মানুষ ছিলেন ডক্টর অশোক গাঙ্গুলি। তিনি হিন্দুস্তান লিভারের এই হ্যাঁ, ইস্টার্ন জোনের সর্বময় কর্তা ছিলেন। পরবর্তীকালে তো সবচেয়ে বড় হয়ে যান বম্বে থাকতেন। তা অশোক গাঙ্গুলি, তার কাছে একজন জার্মান ভদ্রলোক, যিনি এনভায়রনমেন্টের ওপরে কাজ করছেন এবং বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানিতে উনি বক্তৃতা দিতেন, দেওয়ার জন্য এসেছিলেন, ইউনেস্কোর সঙ্গে যুক্ত ডক্টর রুডি ক্রাটল। উনি আর ওনার স্ত্রী একদিন আমার বাড়িতে আসেন। জানলেন কি করে? উনি ওই, যেহেতু আমাকে অশোক গাঙ্গুলি, আচ্ছা, অশোক গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক, সেই সুবাদে উনি একদিন আসেন। আর আমার তখন যে ম্যাজেনাইন ফ্লোরেতে বাবার যে গাড়ি ছিল, গাড়ির ওপরের একটা ঘর, সিঁড়ি তার পাঁচিল নেই, একটা চাতাল ছিল, আর ওই ওই তলাটা এই 5.5 ফুট, যেখানে মেজ নাইন তো। হ্যাঁ, আহ, মানে বিম, লোহার বিম, সেখান থেকে একটু ওপরে গেলে একটু উঁচু। আমি ওই ঘরেই বছরের পর বছর কাটিয়েছি বলে বেটে হয়ে গেছি। তারপরে ওই ভদ্রলোক লোক আমাদের আমাদের বাড়িতে এসে ওই রকম জায়গায়, আমি তাকে বসতে দিতে পারিনি। উনি চাতালটায় বসে, আমি খুলে খুলে ছবি দেখাচ্ছি, উনি আমার তখন আপনি পাশ করে গেছেন? মনে হয় পাশ করে গেছি, হ্যাঁ পাশ করে গেছি, হ্যাঁ পাশ করে গেছি। তারপরে উনি, আমি ছবি দেখাতে থাকি, উনি দুটো ছবি আমার বেছে নেন, বেছে নিয়ে আমাকে লিখে দেন যে গ্র্যান্ড হোটেলে কত নম্বর ঘরেতে উনি আছেন, যদি আমি তাকে দিয়ে আসি। তা আমার সেই সময় এক একটা ছবির দাম ছিল 1200 টাকা তখনকার দিনে। আচ্ছা, এই যে আমার, ছবি যে বেচছেন সেটা ওই ওই আপনার ওই গ্যারেজের উপরের ঘর থেকেই? হ্যাঁ, 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 কিন্তু আমাকে নিয়ে যেতে হলো গ্র্যান্ড হোটেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি বললেন বলে। তা আমি নিয়ে যাই, উনি দুটো ছবি একটা প্যাক করে নেন কাউকে দিয়ে, এবং আমাকে যে টাকা দিয়েছিলেন তা কিন্তু ডয়েশ মার্কের চেয়ে একটু বেশি, মানে 1200 টাকা ডয়েচ মার্কে? সে তার থেকে আমি একটু বেশি পেয়েছি। 1200 থেকে আমি বেশি? যদি মনে হয় যতদূর 2400 বদলে উনি 3000 টাকার মার্ক দিয়েছিলেন। তা সেই আমার প্রথম রোজগার, আর আকাশে ওড়া শুরু। তারপর বেশ কিছু পরে, প্রায় মাস দেড়েক পরে, একটা চিঠি আসে, তাতে লেখে যে, ডিয়ার শুভা, আমার বন্ধুরা তোমার ছবি দেখে খুব খুশি। তা তুমি যদি কখনো মনে করো যে ইউরোপে আসতে পারবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমার এক্সিবিশন করব। আমি এসব ভাববো কী করে, আমার কোনো সামর্থ্য নেই, কিছু নেই, আমি বসে থাকি। ওই সময় একটি ফরাসি মেয়ে তার রিসার্চের জন্যে, ও বাউল টাউলের ওপর রিসার্চ করত, শান্তিনিকেতনে থাকতো, ও আমার কাছে প্রায়ই আসতো। আর একজনের কাছে, বিনয় ঘোষের কাছে যেত, প্রায়ই আসতো আমার ওই ছোট্ট ম্যাজেনাইন ফ্লোরেতে। আমি ওকেই খালি বলি এরম একটা চিঠি পেয়েছি। তখন রোজদা বলে, জানো না, দে আর জার্মান, ভেরি পার্টিকুলার পিপল, যদি এই কথা দেয়
তুমি এটাকে মূল্য দাও। আমি আর কি মূল্য দেব? আর আমার তখন একমাত্র খুঁটি হচ্ছে মৃণাল সেন। উনি আমাকে ভালোবাসতেন। আমি ওর সঙ্গে যোগাযোগ হলো কি করে? মৃণাল সেন আমার এক্সিবিশনের ছবি দেখতে ও, এসে ততদিনে উনি এক্সিবিশন উনি করছেন। আমার একটা ছবি ওর একটা বিখ্যাত ফিল্মে ব্যবহার করেছিলেন। আচ্ছা, সেই থেকে ওনার আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ। আলাপ। ওর কাছে আমি পয়সা চেয়েছিলাম, বললেন আমি তোমায় 7 দিন ছবিটাকে রেখে আমি নিজেই ফেরত দিয়ে যাব। এক্স্যাক্টলি উনি সেই রকম তারপরে ছবিটা ফেরত দিয়ে গিয়েছিলেন। সেই থেকে আমার সঙ্গে মৃণালদার ভীষণ সখ্যতা। তা আমি এই খবরটা নিয়ে মৃণালদার কাছে যাই, কারণ মৃণালদা তখন প্রচুর দেশ বিদেশে যাচ্ছেন, নানান জুরি হচ্ছেন, পুরস্কার পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। মানে উনি তখন বার্লিন- ততদিনে আন্তর্জাতিক হ্যাঁ, হয়ে উঠেছে। বার্লিনে তোর যাতায়াত খুব। আমাকে তখন একটা চিঠি লিখে দিলেন এক ভদ্র মহিলার কাছে। যেদিন গেছি আমার মনে আছে, আনন্দ শঙ্কর আর তনুশ্রী তার বিয়েতে মৃণালদা যেতে পারেননি বলে ওর কাছে আশীর্বাদ চাইতে এসেছিল। সেই দেখা। তারপর তো আনন্দ শঙ্কর চলে গেল, তনুশ্রী আছে। তা আমি সেই চিঠি নিয়ে একটি বিখ্যাত ট্রাভেল এজেন্সি মিসেস মজুমদার যার দায়িত্বে, তার কাছে যাই। তিনি চিঠি পেয়ে এইসব দেখে টেকে আমাকে একটা টিকিট ব্যবস্থা করলেন, ডাবল চার্টার, মানে যাতায়াতে আমার 6,000 টাকা লাগবে। তখন তো 6,000 টাকাটা। তা তাহলেও যাতায়াতের তো। আর আমার সঙ্গে রোজিতা গিয়েছিল। রোজিতারও প্রবলেম হচ্ছে, ওর কাছে ফরেন কারেন্সি আছে, ইন্ডিয়ান কারেন্সি নেই, তাই লিগালি দেখাতে পারবে না। সেই কারণে আমার সঙ্গে ও গেল, এমন ব্যবস্থা হলো। আমার সুবিধে হলো। আর আমি ছবিগুলো? তো এইসব ব্যাপারে আনাড়ি, কিছুই জানি না। আর ও আনাড়ি না, যাতায়াত করে। ছবিগুলো আমি রোল করলাম, সব স্ট্রেচার থেকে রোল করে। আর ওই ভদ্রমহিলা বললেন কি ওটাতে কার্গোতে পাঠিয়ে দেব, আর তুমি রোল করে নিয়ে চলে যাও। জামা কাপড়ের জায়গা ছিল না, ছবি দিয়েই ভরে গেছিল। না, আমি তখন কি আপনি এরম জামা কাপড় পরতেন না? তখন প্যান্ট শার্ট পরতাম। আর আর একটা দাড়ি ছিল কি? দাড়ি ছিল, সেটা রংটা কালো। হ্যাঁ, অবশ্যই। আর আর অনেক আগে আমার অনেক বড় বড় চুল ছিল, কালো, সেই রকমই ছেলেবেলায় থেকে। তারপরে আমার মনে আছে, আমি বম্বে থেকে ওই যাবার পথে একটা সবুজ রঙের কর্ডের প্যান্ট কিনি। সেই কর্ডের প্যান্ট আমার বহু জার্নিতে ওটা আমি ব্যবহার করেছি। সে নিয়েও অনেক মজার গল্প আছে, যদি সুযোগ হয় বলে দিতে পারি। তা সেই ওর আমার সঙ্গে আপনি যাওয়া, যে গেলাম এবং ওদের বাড়িতে আগে প্যারিসে উঠলাম। ওকে। প্যারিসে রোজিতার বাড়িতে উঠলাম। রোজিতা কি আপনার বান্ধবী ছিল না বন্ধু ছিল? আমার তো তখন বান্ধবী হবার মন বা বয়স হয়নি, সুতরাং স্বাভাবিক ও আসতো বাড়িতে এবং ওকে সব কথা বলতাম। আমি কার সঙ্গে শেয়ার করব? এ তো বাবার সঙ্গে করতে পারি না, আর কারোর সঙ্গেই করতে পারি না। সেই রোজিতার সঙ্গে আমি প্যারিস চলে গেলাম। তো বাড়িতে কেউ কিছু বলেনি যে আপনি রোজিতার সঙ্গে চলে গেলেন? এটা কোন দশকে? এটা নিশ্চয়ই 70-এর দশকে। 70-এর দশকে, হ্যাঁ। আমি মনে নেই সেটা। আমি যাচ্ছি বিদেশে, এই বাবা দেখছে যে করছে টচ্ছে ঠিকঠাক আছে হয়তো, এইসব। আর তখন তো একটু আধটু আমি রোজগারও করছি, সেইটা বাবার কাছে
যে হ্যাঁ ও একেবারে অমানুষ হয়ে যাবে তা নয়, একটা লাইনে পড়ে যাবে। তা আমি সেই যে প্যারিসে গেলাম, প্যারিসে গিয়ে আর আমি তো ডাইরেক্ট, উনি থাকতেন জেনেভাতে, আর আমি ডাইরেক্ট কার্গোতে ওগুলো পাঠিয়ে দিয়েছি জেনেভে, আর ছবিগুলো রোল করে নিয়ে তা রোজিতার বাড়ি থেকে আমি ওকে টেলিফোন করি, তো উনি ঠিক সময়ে একটা সোনালি রঙের মার্সিডিজ বিরাট গাড়ি নিজে চালিয়ে প্যারিসে এলেন। তা আমি গাড়ির মাথাতে সমস্ত ছবি তুলে, না সেগুলো তো অলরেডি জিনিভায় চলে গেছে, না বললেন যে ডিরেক্ট জিনিভায় গেছে। সেটা হচ্ছে ইয়েগুলো ফ্রেমগুলো, আচ্ছা 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 সেগুলো কার্গোতে ওখানে চলে গেছে, আচ্ছা। আমি পরে কালেক্ট করে নিলাম। হ্যাঁ তা ওর গাড়িতে মুড়ে সেই আমার যাত্রা, আমার অদ্ভুত লাগছে সেই যাত্রা মনে করলে, ঝিরঝির ঝিরঝির করে বরফ ঝরছে, চারিদিকটা কোনো গাছপালার কিছু ব্যাপার নেই, যে গাছ সেগুলো শীর্ণ গাছ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ শীতকাল। হ্যাঁ। আর ওই যে গাড়ির ওপর দিয়ে ওই যে ঝুরঝুরে বরফগুলো, সেটা এত রোমাঞ্চকর। আর আমার তো কোনো ভয় নেই, একজন শক্তপোক্ত মানুষ আমাকে নিয়ে যাচ্ছেন। সেইভাবে আমি জেনেভাতে পৌঁছই। ফ্রেমের কাছে ছবি পৌঁছলো। হ্যাঁ, ওখান থেকে ইয়ে করে নিল, সেটেছে আমি নিয়ে গেলাম। ওর জন্য একটা সামান্য টাকা লেগেছিল, সে টাকাটা ডক্টর ক্রাটল দিয়ে দিলেন। আমি গিয়ে তারপর জেনেভার একেবারে নতুন শহরে, WHO-র অফিস একদিকে, পুরনো জেনেভ, সে অনেক রাস্তা টাস্তাগুলো ইটালির মতন, একটু ইট কবলড স্টোনসের, ওগুলো হচ্ছে গ্রানাইট পাথরের ইট দিয়ে, যেমন চিতপুরে আছে, হ্যাঁ কলকাতায়ও আছে। তা সেইখান থেকে আমি ওর বাড়ি পৌঁছলাম, সেটা দেখবার মতো। সেই গাড়ি ঢুকলো যখন, তখন আমাদের মানে অভিবাদন করতেও স্ত্রী নেমে এলেন সিল্কে, আর তার সঙ্গে তার দুই দুষ্টু ছেলে। সাংঘাতিক কৌতূহল, এই কোন গ্রহের লোক এসেছে, হ্যাঁ গায়ের রঙে মেলে না, দাড়ি রয়েছে ইত্যাদি, চুলও রয়েছে, রয়েছে। তারপরে সেইখানে আমার একটা ঘরেতে আমি থাকতে শুরু করলাম, সে বিশাল কাহিনী। তারপরে সেখানকার এক্সিবিশনটা কিরম হলো? খুব ভালো, কারণ উনি আয়োজন করেছিলেন সেলারে, হ্যাঁ ওটা মাটির তলায়। তা আমাকে কিরকম মানে সাহায্য প্রথমবারে বিক্রি কিরম হয়েছিল? হ্যাঁ, কারণ আমার সুযোগ হলো ডক্টর ক্রাটল যেহেতু WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার সঙ্গে যুক্ত হওয়াতে তার সব বন্ধু বান্ধব এলেন, ভিড়ে ভিড় হয়ে গেল। তো তখন কি আপনার কোনো সিগনেচারটা তৈরি হয়ে গেছে? আপনি কি ছবি এঁকেছিলেন, কি আমি ধরনের? তখন বেশিরভাগই ইলুইশন আঁকতাম। ইলুইশন হচ্ছে ফুল, টব, এটা এখনো কিছু 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 চাহিদার জন্য আমি এঁকে থাকি। এটা তো আপনার প্রথম দিকে। সুভাদা, ওই প্রথম জার্মান যে জিনিভায় আপনার একটা ইলিউশন নিয়ে এক্সিবিশন হলো, তারপরে কি আপনি অন্যান্য শহরে সেই সময় গিয়েছিলেন, না তারপরে ইন্ডিয়াতে ফিরে আসেন? দেখে আর একটা সফল দেখে ওইখানকার স্থানীয় একটা গ্যালারি ডেনবার্গ, তার মালকিন আমার এক্সিবিশনে এসেছিল, আমাকে আবার একটা নেমন্তন্ন করে ওর গ্যালারিতে। ওই সময় ছবি তো আমার ছিলই, সেই সব করে ওগুলো টাঙানো হলো, এবং ওটাও খুব সফল হলো। ওটা কোথায় হলো? ডেনমার্কে? না,
ওর গ্যালারিটার নাম ছিল গ্যালারি ডেনমার্ক, আচ্ছা, আর এটা ছিল জেনিভাতেই। জেনিভাতে। তো ওখান থেকে ফিরে এসে আপনি এই যে আপনার যে নিজের নিজস্ব যে স্টাইল, সেটা তো ইভলভ করেছে অনেক পর 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 পর। তো হ্যাঁ, আমি কখনো একরকম ছবি আঁকিনি। আমাদের অনেক বন্ধু আছেন যারা বছরের পর বছর একই ধরনের স্টাইলে কাজ করে গেছেন। আমি ওই ১০০ ছবি মতন হয়ে যাবার পর আমি আবার নতুন ভাবনায় নতুন সিরিজ চিত্রমালা তৈরি করি। তো কাক আর প্যাঁচা আর শূকর, এগুলোর প্রতি আপনার আসক্তি কবে থেকে? না, এটা অনেক দিন থেকেই। কারণ আমরা তো যে শহরে থাকি, কাক ভোরে উঠি। আমরা তো মোরগের ডাক শুনে ভোর হয় না। এই যে একটা পাখি যে নাগরিক জীবনের পাশাপাশি যুঝতে পারে, পৃথিবীর বা শহরের সমস্ত আবর্জনা খেয়ে তার গাটা চকচক করে, তাকে কখনো মনেই হয় না যে আবর্জনা খেয়েছে বাকি। এবং এতই চালাক, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ওকে যে যাতে আঘাত না করি, ও একদিকে চোখটা তাকিয়ে ও হাঁটতে থাকে। এই অভিজ্ঞতা সকলের আছে। আমি যখন শহরের ছবি আঁকতে শুরু করলাম, কলকাতার এই পাখি, শহুরে পাখি, কাককে ছাড়া আঁকা যায় না। তাই সকালবেলা শীতের সময় বা ব্যস্ত রাস্তাতে তারের ওপর বসে যে কাকেদের জলসা, এসব চোখ বুঝলেই আমি দেখতে পাই, তাই আমি এঁকেছি। তারপরে একটা ঘটনা ঘটেছিল, অনেক বেশ আমার কাক দেখে অনেক বন্ধু বিদেশিরা যারা আসতেন টাসতেন কলকাতাতে আমার কলেজ রুটে, তারা বলতেন যে জানো, আর একজন ইংল্যান্ডে, লন্ডনে একজন কবি আছেন, তিনি পোয়েট লরিয়েট, অত্যন্ত বিখ্যাত, ওর নাম টেড হিউজ। টেড হিউজ। তা তুমি ওকে একবার আমন্ত্রণ করো, এবং তাহলে পরে একটা বিরাট ব্যাপার হবে। আমার সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ছেলে বয়স থেকে যোগাযোগ, তাই ব্রিটিশ কাউন্সিলে চলে যাই। তখনও কিন্তু দায়িত্ব নেয়নি আমাদের সেন। হ্যাঁ, ও তখনও নেই, তখন ও তো অনেক পরে বেচারি। হ্যাঁ, অনেক পরে হলেও ও অনেক দিন ছিল। ওর আগে যে পার্সি মহিলা ছিল সে আমাকে খুব ভালোবাসত, এবং আমি ওর কাছে গিয়ে এই প্রস্তাবটা দিই। তখন ওদের খুব মনে লাগে, ঠিক আছে, খুব ভালো হতে পারে বলে ওরা দিল্লির পারমিশন নিল। দিল্লির পারমিশন নেবার পর আমাকে জানালো যে তোমাকে চিঠি লিখতে হবে, যদি উনি রাজি হন, আসতে চান, আমরা সমস্ত প্যাসেজ মানি, থাকার ব্যবস্থা সব করব। আমি তো তাকে চিনি না, আমি একটা কাকের ছবির সঙ্গে এই কাগজে আঁকা ওকে একটা চিঠি লিখলাম। সেখানে বললাম যে আমি খুব খুশি হব তুমি যদি এই শহরে আসো, এই শহরে তুমিও খুব খুশি হবে, এখানে অসংখ্য কাক আছে আর কবিও আছে। তা সেই মতন চিঠি গেল, অপেক্ষা করলাম, কোনো উত্তর আসে না। কিন্তু উনি উত্তর দেন, এই উনি কবে আসবেন লেখেন না, কিন্তু উত্তর পাঠান। আমি আবারও চিঠি লিখি, উনি আবারও বলেন যে আমার কি ইচ্ছে, ভারতবর্ষ দেখিনি, তোমার শহর দেখিনি, আমি নিশ্চয়ই আসব, কিন্তু কবে সেটা আর বলেনি। তারপর আমরা এগোতে থাকি। একদিন কাগজে সংবাদ পড়লাম
উনি 18 মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাই উনি ডেট দিতে সক্ষম নন। পরবর্তীকালে ব্রিটিশ কাউন্সিলে তার স্মরণে আমরা একটা সভা করি এবং ব্রিটিশ কাউন্সিল তার জন্যে সব কিছু আয়োজন করে। সেই সভাতে অপর্ণা সেন, জো উইন্টার, মনসিজ মজুমদার, শ্রমিক মজুমদার, শ্রমিকদা মানে শ্রমিকদা, হ্যাঁ, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় এরা আসেন। ডেট ঠিক হয়। আমার বাংলাদেশে একটা প্রদর্শনী ছিল, আমি সেদিন সকালে ফিরে আসি, সন্ধেবেলা অনুষ্ঠান। সেই চিঠিতে আমি দেখি এবং তাতে লেখা আছে প্রথম বক্তা শুভাপ্রসন্ন। আমি কি বলি, আমি তো কোনো প্রস্তুতি নিইনি। অপর্ণা সব বই ফই নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে। জো উইন্টার, শ্রমিক দা, মনসিজ এরা মজুমদার, সবাই তো মানে আর্ট বলুন, কবিতা বলুন, বই টই সংগ্রহ করে পড়েছে সবকিছু। আমি কি বলবো? আমি তখন মাইকটা ধরে কা 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 করে 4-5 বার ডাক ছাড়লাম। ডাক ছেড়ে বললাম, এটার আমি ট্রান্সলেশন করতে পারবো না, আপনারা বুঝে নিন এটার কি অর্থ। সেইটা খুব অনেকের খোরাক হয়ে গেল, ওইটাই একটা বড় হয়ে গেল। আজকে সোশ্যাল মিডিয়ার দিনে এটা তো পুরো ভাইরাল হয়েছে। না, ওটা করেও ছিল আমাদের আনন্দলাল, পিলালের হ্যাঁ, আনন্দকে চিনি। আনন্দ এইটা কাগজে ফাগজে লিখে হই হই কাণ্ড বাঁধিয়ে দিল আমার এই ব্যাপারটা। এই হলো আমার কাকের অভিজ্ঞতা এবং কাকে আসা। আচ্ছা, কাকে এবার আসছি একটু পার্সোনাল জীবনে। শিপ্রাদি, তার সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে তৈরি হয়? ও আসলে কিন্তু আমার কাছে এসেছিল ছবি আঁকা শিখতে। আচ্ছা, আমার সেই মেজানাইন ফ্লোরেতে আঁকা টাকা করি, ইজেল আছে, সব কিছু আছে। আর আমি একটা সাধারণ আরামকে দ্বারা শুই ভাবনা চিন্তার জন্য। একজন পরিচিত মানুষের একটা সঙ্গে পরিচয় নিয়ে আমার কাছে আসে। তা আমি ওকে নিরীক্ষণ করি ওর শাড়ি পরাটা। আমি এই শাড়ি পরা এত সুন্দর আর নিপাট, সাধারণ, অথচ ওইটা দেখে আমি খুব আকৃষ্ট হই। আকৃষ্ট হওয়ার পর ও চুপচাপ বসে, জিজ্ঞেস করতে চায় যে আমি কিভাবে ছবি আঁকা শিখবো, ইত্যাদি ইত্যাদি। আমার কি জানি না কি, আমার এরম তো কখনো বলিনি, কি বিচ্ছিরি স্বভাব। আমি বললাম, নিশ্চয়ই আমি তোমাকে ছবি আঁকা শেখাবো, কিন্তু তুমি যদি বিশেষ সম্পর্ক নিয়ে আসো। ও তো ঘাবড়ে গেল যে আমি কি বলে ফেলেছি। তা ওর সোজা বেরিয়ে যায়। আর আমি তার ঠিকানা জানি না, কিচ্ছু জানি না। আমি যে কি করে ওর সঙ্গে যোগাযোগ করব তার কোনো রকম কোনো কিছু আপনার হদিশ নেই। না। প্রায় 7-8 দিন পরে ও নিজেই আসে। ফিরে এসে হয়তো মতি স্থির করেছে, আমার কাছে আসে। মানে প্রথম দিনেই আপনি প্রপোজাল দিলেন? যাকে ভালো লাগে তাকে প্রপোজাল দিলাম। আমি তো আগে কখনো এরকম ভাবিনি, কারণ এগুলো আর শুধু ওর নিপাট শাড়ি পরা দেখে? বাহ। তারপরে সেই যে মানে আপনাদের সম্পর্ক শুরু হলো, সেটা আজও তো রয়েছে, আপনাদের একজন কন্যাও রয়েছে। হ্যাঁ, তো প্রায় আমাদের বিয়ে 45-46 বছর, 47 বছর হয়ে গেছে। তা তো হবেই। আর আপনি তো আঁকছেন এবং আপনার সম্পর্কে যতটা লেখালেখি হয়েছে
শিপ্রাদি সেই অর্থে, কিন্তু শি ইজ অলসো অ্যান আর্টিস্ট। খুব ভালো, খুব ভালো। এখন সেটা আপনি কি সত্যি ও নিজের ওর স্ত্রী নিজস্ব সম্পর্কে বলা ডিফিকাল্ট? না, নিজস্ব ধরনে একেবারে নিজস্ব ভঙ্গিমায় ও কাজ করে প্রতিনিয়ত। এবং কিছুদিন আগে দিল্লিতে একটি বিখ্যাত গ্যালারিতে ওর এক্সিবিশন হয়েছে, বিশাল বিশাল ছবির। সেটা যে কত বড়, কত ভালো, কত গর্বের, এবং তার জন্য যে কি পরিশ্রম করেছে। কারণ ও ছবি এমনি যায়নি, বিশাল ট্রাঙ্ক করে এইসব গেছে ট্যাছে, খুব সফল হয়েছে, অনেক মানুষের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছে, এবং সত্যি আমি গর্বিত। এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি এখন ও আমার ছাত্রী নয়, আমি ওর ছাত্র। সেটা সেকেন্ড চাইল্ডহুডেও হতে পারে। জানি না। হ্যাঁ, আচ্ছা। আর এবার আসছি, আপনার কন্যা এবং আর্টসেকার এই দুটো আপনার সন্তান। হুম। তো আপনার কন্যা সম্পর্কে, এবং সে কি করছে, সে কি, বাবা মা দুজনেই আর্টিস্ট, কিন্তু সেই শিল্পী, ওর মধ্যে শিল্পী সত্তা নিশ্চয়ই আছে, কিন্তু ও কি ছবি আঁকাকেই পেশা হিসেবে নিচ্ছে না অন্য কিছু? আচ্ছা, প্রথম হচ্ছে, আমি তো ওইভাবে শিপ্রাকে তখন শেখাতে পারি না। ওর জন্যে, ওকে ভেবে আমি একটা আর্ট স্কুল গড়ে তুললাম। হ্যাঁ, সেটা তো আর্টসেকারের সেটা কথা না। বলছেন। সেটা হচ্ছে চৌরঙ্গিতে আমেরিকান সেন্টার। সেন্টার ছিল, তার ওপরের তলায় একজন বিখ্যাত মানুষের স্টুডিও ছিল। তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ এবং অত্যন্ত বিখ্যাত শিল্পী। তার কাছে প্রকাশ কর্মকার, আমাদের করুণা সাহা, আমাদের এরকম অনেক অনেক মানুষ শিখতে যেতেন। নাম মনে আছে? এখন মনে পড়ছে। দাশগুপ্ত, আমি আচ্ছা। একটু পরে বলবো। কারণ ওনার আবার দাদা ছিলেন চিফ জাস্টিস সিঙ্গাপুরের। তো যাই হোক, তো সেইখানে সূত্রপাত করি শেখানোর। হ্যাঁ, শেখানোর। সেখানে শিপ্রাদিও যেতেন? হ্যাঁ, শিপ্রা যেত, ওই শিপ্রার জন্যেই। আচ্ছা। কারণ ওই সম্পর্ক থেকে একলা একলা শেখানো যায় না। না। কাঁচকলা শিখবে, খালি দুষ্টুমি হবে। তা আমি তারপরে ওখানে কিন্তু একটা এই শঙ্করলাল একটা ছোট করচার মতন জায়গায় লেখে যে খুদে আর্ট কলেজ, সেই খুদে আর্ট কলেজের ঠিকানা দিয়ে সুন্দর লেখে। তার ফলে কাল হলো, ওনার একটা সেন্টিমেন্টের ব্যাপার ছিল, উনি বললেন এখানে আর করা যাবে না। ওখানে নিপা চৌধুরী, অমিতাভ চৌধুরীর স্ত্রী এসব শিখতেন। আমি ওখান থেকে তখন রাতারাতি ইজেল টিজেল নিয়ে, আমার খুব সৌভাগ্য, আমার পাড়াতেই কলেজ রোতে, 2 নম্বর কলেজ রোতে যে মালিক, তাকে বলাতে তিনি তার একতলাতে ভেতর দিকের একটা বড় ঘর আমাকে দিয়ে দিলেন। কারো কোনো ক্লাসের হলো না, ছেদ পড়লো না। আমি পরের দিনই শুধু বলে দিলাম ওইখানের বদলে এইখানে ছবি আঁকা। সেটা তো আপনার ছবি আঁকার, আর্টসেকারের মানে ছবি আঁকার বা ছবি শুরুয়াত। এবার ওটার নাম কি ছিল? আর্টসেকারই ছিল? হ্যাঁ, কলেজ অফ ভিজুয়াল আর্ট। কলেজ অফ ভিজুয়াল হ্যাঁ, আর্টস। কলেজ অফ ভিজুয়াল আর্ট। আর আপনার মেয়ে, সে আমরা আর্টসেকারে ফেরত আসবো, কিন্তু তার আগে আপনার কন্যা, সে ওর একটা অসম্ভব ভালো, যদি কেউ ছেলে বয়সের ছবি দেখে, ওরকম বোল্ড এবং একেবারে নিঃসংশয়ভাবে
লাইন টানা ছবি কল্পনা করা যায় না। মানে আমরাও অবাক হয়ে যাই যে এইরকম কাজ করে। কিন্তু পরবর্তীকালে ও আহ, বিবাহ করে একজনকে, সেও আহ, শিল্পী অত্যন্ত- সত্তা আছে হ্যাঁ, তার মধ্যে। খুব ভালো শিল্পী সত্তা। ওদের কিভাবে কাছাকাছি থেকে বন্ধুত্ব হয় এবং তার সঙ্গে ও শুরু করে ফিল্ম তৈরি করা। যদিও গোড়া থেকেই ওর এক ধরনের লেখা, ছবি আঁকায় তো ছিলই, তো সেই সমস্ত স্ক্রিপ্ট বা যা কিছু সেটা লিখত আপনার ওর কন্যা। নামটা আমার কন্যা জোনাকি। এই জোনাকি নামটা পণ্ডিত রবিশঙ্করের দেওয়া। পণ্ডিত রবি, আমি যখন যাই হোক সে তা জোনাকি সবটা করেছিল এবং সেই ওদের তৈরি করা প্রথম ছবি সারা পৃথিবীর পুরস্কার পেয়েছে। মানে ভেনিস যাওয়া থেকে আসার শুরু করে যাওয়া আসার পথে। পথে। হুম। তো এখন সে শুরুয়াত- ফিল্ম মেকিংই করে। এখন সে ফিল্ম মেকিং করে, যদিও ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তাই ও কিন্তু নিজেই কাজ ও করছে। নিজে একলা সমস্ত কিছু করে, আজও ব্যস্ত ফিল্ম তৈরি করে। আর আর্টস একার ওই কলেজ অফ ভিজুয়াল আর্টস কলেজ রোড থেকে কি করে পরবর্তীতে আমি তৈরি হলো? দেখতাম সেই গোপালপুরের কাছে এয়ারপোর্টের ধারে আমি কিছুটা জমি কিনে, তার পেছনেও কিছু কিছু মানুষ সহযোগিতা করেছিলেন। যেমন এখন খুব নাম করেছে জয়া বর্মন, তা ওই সত্তর বর্মন ভালোবাসতেন, ওদের কিছু জমি জায়গা বাগান ছিল। সেই সূত্র থেকে আমি ওই গোপালপুরের কাছে একটা মানে মিউজিয়াম বা শিল্পী গ্রাম তৈরি করেন। সেই শিল্পী গ্রাম উদ্বোধন করেছিলেন রবিশঙ্কর। এবং পরবর্তীকালে যখন গুন্টারগ্রাস আমার কাছে আসেন, আমার কাছে ছিলেন, দুবার কলকাতায় এসেছেন এবং আমার কাছে ছিলেন। কোথায় ছিলেন? আমাকে- আপনার কলেজ রোড বাড়িতে না না, ওই শিল্পী শিপ্রার বাড়িতে। কারণ আমার কলেজের বাড়িতে জায়গা ছিল না। রাত্রিরে এসে খাওয়া দাওয়া করতেন, তারপর ফিরে যেতেন। ওই ওর সঙ্গে পরে একজনের খুব লোভে লোভে আমার কাছে এসেছিল, তারও তার বাংলাদেশে বাড়ি, কিন্তু সে নাগরিকত্ব চলে যায় একটা বিশেষ কবিতা লেখার জন্যে, যেটাতে ওদের ঈশ্বর সম্পর্কে বাজে কথা লেখা। তা ওখান থেকে তাড়িত হয়ে আমার কাছে খুব ঘুরঘুর করত। তারপর ওর সঙ্গে গুন্টারগ্রাসের আলাপ হয়ে যাবার পর গুন্টারগ্রাস দায়ুদকে জার্মানিতে থাকার ব্যবস্থা করে দেন। কারণ ও বিতাড়িত ছিল। বিতাড়িত ছিল। দাউদ, ওই একটা সেন্টিমেন্ট। দাউদ হায়দার। কারণ ওর সঙ্গে আমারও আলাপ হয়েছিল। আচ্ছা আচ্ছা, বোধহয় আপনার সূত্রেই হয়েছিল। জানি না সেটা, আমি এখন তো আর জানি না আছে বেঁচে আছে কি কি আমি কিছু জানি না। তবে সেন্টিমেন্টের কাজ হয়েছিল। গুন্টাগ্রাসও অরিজিনালি পোলিশ এবং তাকে দেশ ছাড়তে হয়েছিল, জার্মানিতে চলে আসতে হয়েছিল। উনি প্রথমে ইস্ট জার্মানি ছিলেন, তারপরে তো যখন এক হয়ে গেল তখন তো এখানে চলে এলেন। তো এই ভাবেই কিন্তু আমার ওই শিল্পী গ্রাম গড়ে ওঠে। সেখানে রাস্তার দুপাশে দুটো জমি, একটা জমিতে শিল্পীদের আবাসস্থল, নানা রকম কুটির ঘর তৈরি করা, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর একটা দিকে খানিকটা জলাশয়। আমি এটা খুব সুন্দর মিউরাল করেছিলাম, আর ওখানে ছবি আঁকা সব কিছুই চর্চা হতো, ওপরে স্কাল্পচার হতো। হতো কেন এখন আর নেই?
না, এখন তো চলে এসেছে। আমি পরবর্তীকালে ওই জায়গাটা একটু অসুবিধে হয়, কারণ ছাত্রদের মধ্যে একটু বিভাজন তৈরি হয়। কারণ আমি ওদের বলেছিলাম যে কিছু সময় তোমরা থেকে চিত্রী হয়ে, শিল্পী হয়ে অন্যের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। সেই কথাটা ওদের খুব একটা ভালো লাগেনি। ওরা তাই জায়গাটা দখল করে নিয়েছিল। পরবর্তীকালে আমার যখন অনেক মানে টাকা আপনি ওই পয়সা, ওই তারপরে কিন্তু কলেজটা চলতে থাকলো, মানে না, ওই কলেজ শিল্পী না। গ্রামটা চলতে হ্যাঁ, থাকলো। কিন্তু তো গ্রামটা এখনো কি আছে সেটা? না, সেটা আবার ওদের মধ্যে বচসা, কেউ না মানে থাকলে তো হয় না, হ্যাঁ, সেটা নষ্ট হয়ে গেছে। আমি তখন ইতিমধ্যে অনেক পয়সা রোজগার করেছি। আমি তখন নিজের ১৯ কোটি টাকা দিয়ে এই যেটা আমাদের রাজারহাটে আচ্ছা, আর্টস একার। আর্ট সেকার তৈরি করেছি, আর যেটা ওই শিল্পগ্রামটার নামও কি আর্টস একার ছিল? হ্যাঁ, সেই কারণে একটুখানি চেঞ্জ করতে বলেছিলেন আমাদের লয়ার। এটা হচ্ছে আর্টস একার ফাউন্ডেশন, ওকে। এবং আমরা ট্রাস্টি নিয়েছি হার্সনিওটিয়াকে, শিবপ্রা তো আছেই, তারপরে করণ পল আছে, অরুণ পোদ্দার আছে, হুম। এদের নিয়ে। কারণ ভবিষ্যতে এরা আর যাই হোক এই জমি টমি বিক্রি করে দেবে না, ঠিকঠাক রাখবে। তা এই ৮ একর আমি তখন ৪.৫ একর জমি কিনে, আমার তখন প্রভূত পয়সা। তারপরে আমার বন্ধু আর্কিটেক্ট পার্থ রঞ্জন দাস, দাস দেখলাম। হ্যাঁ, তাকে নিয়ে একটা আমার নালন্দা বা ভারতীয় কিছু একটা স্থাপত্য বৈশিষ্ট্য রেখে আমেদাবাদ থেকে সবরমতী ক্লের টাইলস কিনে এনে এটা তৈরি করলাম। আপনার জীবনে অনেক কিছুই আহ, মানে ঘাত প্রতিঘাত হয়েছে। আপনি যেরকম অনেকের সান্নিধ্য পেয়েছেন, সাহায্যও পেয়েছেন, আবার ভীষণভাবে যখন আর্ট সেক্টরে নিজের প্রতিষ্ঠান থেকেই লোকে আপনাকে বিতাড়িত করেছে, কিংবা যে সময় আপনার নিজের স্কুলটা ওভারনাইট চলে আসতে হলো। কারণ একটা জিনিস কি, হ্যাঁ, লেখালেখি আমরা অনেক সময় বুঝি না, কিন্তু ভালো করতে গিয়ে এটা কিন্তু হিতে বিপরীত হয়েছিল। হয়, তো এটা হয়। তারপরে মানুষ তো সবকিছু মেনে নেয় না। হুম। মানুষের সবসময় একটা একটা কেউ একটু সফলতার পথে গেলে একটা সন্দেহ তাদের মধ্যে আসে, ওর কি করে হলো, ওর কেন হলো। ঠিক ঠিক। হ্যাঁ, সেটা আমারও প্রশ্ন, যে আপনার এই যে কতগুলো যোগাযোগ হয়ে গিয়েছিল, যেটা আজকে জানতে পারলাম, এই যে বিদেশে আমিও যখন আগে আমি শুনেছি যে উনি উনি খুব ম্যানেজ করতে পারেন। তো ম্যানেজ করতে পারাটার মধ্যে যে ওটাকে খারাপ অর্থে দেখি, এটা কিন্তু খুব মানে এটা না, আমাদেরই তবে চরিত্র। তবে এই যতই যা কিছু প্রচার হোক, আমি ম্যানেজ করার কোনো চেষ্টা করি না। আমার ম্যানেজ করার কিছু দরকার হয়নি। কোনো মানুষ যদি তার পথে অবিচল থাকে এবং তার একটা জেদ থাকে জীবনে, আমি করতে চাই, এবং জেদের ভেতরে যদি একটা সততা থাকে, তাহলে পরে ম্যানেজ করার প্রয়োজন হয় না। পথ এমনই। একদম, কারণ আপনি একটা কথা আমরা বলতে বলতে বলেছিলেন, তখন আমি তুলিনি সেই সূত্রটা, কিন্তু এখন তুলছি। আপনি বললেন মৃণাল সেনকে আমি ছবিটা দিয়েছিলাম, আমি টাকা চেয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন ফেরত দিয়ে যাবেন 7 দিন পরে। তো আপনি এবং তারপরে মৃণাল দার সঙ্গে আপনার ভাব হয়ে যায়। তো এটাও কিন্তু একটা বড় জিনিস যে তিনিও এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং আপনিও। তো মৃণালদা আপনার বন্ধু, আপনার সঙ্গে জ্যোতিবাবুরও সম্পর্ক ছিল, আপনার সঙ্গে বামপন্থী বহু মানুষের না, আমার যোগাযোগ ছিল। আসলে কি সত্যি স্পর্শ করত বুদ্ধদেব বাবুর ব্যবহার এবং যা কিছু। কারণ যখনই কোনো সভায় বুদ্ধদেব বাবুকে দেখতাম, আমরা ফিরে আসছি হয়তো,
উনি আমার হাতটা নিয়ে বুকের কাছে রেখে যেতেন। সে একটা বিশেষ দিনের ঘটনা বলবো। তা সেই হিসেবে আমি বুদ্ধবাবুকে খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, এবং একজন বাম সাম্যবাদী মানুষ হিসেবে তার জীবনযাত্রা সব কিছু দেখেছি, সেটাই মনে করতাম। কিন্তু ঘটনা হয় কি, পাওয়ার যদি বেশি দিন মানুষের হাতে আসে তখন মানুষ একটু অন্ধ হয়ে যায়। গণতন্ত্রে যেখানে জনগণই সব কিছু, সেখানে কোনো মানুষকে দীর্ঘদিন পাওয়ারে রাখতে দিতে নেই। এমন হলো যারা এই সাম্যবাদী কমিউনিস্ট, তারা যখন কৃষকের মাকে গুলি চালালো, তার ছেলেকে গুলি চালালো, তখন আমরা প্রতিবাদ না করে থাকতে পারিনি। এবং সেই প্রতিবাদের যে কণ্ঠ কত দূর হতে পারে। এবং সত্যি কথা বলতে আমরা কয়েকজন মিলে, তখন অপর্ণা মানে রীনা, বিভাসদা, এরকম দু একজন, এমনকি তখন আমাদের সঙ্গে ইয়েও ছিল, আমাদের কৌশিকও ছিল। তা আমরা মুখে মুখে টিভিতে অনেক কিছু বলতাম মানুষদের, এবং সেটা ক্যালকাটা টিভি আমাদের খুব প্রশ্রয় দিত, আমাদের প্রায়ই বক্তব্য রাখার ব্যবস্থা করত। তখন সদ্য কলকাতা হ্যাঁ, টেলিভিশন। একদম একদম। আমি তখন প্রথম একটা স্লোগান তুলি, পরিবর্তন চাই। এটা এখন ভারত বিখ্যাত স্লোগান হয়ে গেছে, এবং এই পরিবর্তন চেয়ে আমি একটা বিরাট হোর্ডিং করি। সেই হোর্ডিংয়ে সমস্ত পরিবর্তনের পক্ষে যারা, তাদের ছবি ছিল, ওই ডিজাইনটা করেছিলাম। নচিকেতারও ছিল আমাদের সঙ্গে তখন প্রতিবাদ মুখর, সমীর টাইস ছিল, আরো বহু মানুষ, বিদ্বজনেরা ছিল। বিদ্বজনেরা। তা সেই প্রতিবাদ বা সেই হোর্ডিং সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আর আমরাও ভাবিনি, আমরা ডাক দিয়েছিলাম যে সবাইকে কলেজ স্কোয়ারে জড় হতে, কিন্তু আমাদের ধারণা ছিল 500, এরকম লাখো লাখো লোক যে এইরকম জড়ো হবে, এবং আপনাদের সমর্থনে। হ্যাঁ, সেখানে ডাক্তার থেকে শুরু করে সব, ঋতুও ছিল, ঋতুপর্ণ ঘোষ ফিল্ম করতো, হ্যাঁ, খুব বুদ্ধিমান, লিখতে পারতে, ওর একটা প্রতিভাবান ব্যক্তিত্ব, কল্পনা করা যায় না। তা আমরা সবাই মিলে এরকম লাখো লাখো লোক জড়ো হয়ে যাবে, আর সেই হোর্ডিং নিয়ে পরিবর্তন চাই, যেখানে শঙ্খদা যোগ দিয়েছে। সেই মিছিল আমরা নিয়ে গেলাম মৌলালি হয়ে ওই ডেরেনা ক্রসিংয়ের ওখানে, তারপরে বক্তব্য রাখলাম, সব কিছু ইত্যাদি ইত্যাদি। সেই আপনার সঙ্গে ছেদ পড়লো, সম্পূর্ণ ছেদ হলো। এবং তখন আমরা মমতাকে ভেবে কিছু করিনি, একমাত্র লড়াকু বিরোধী নেত্রী, যার তুলনাহীন শক্তি এবং জিদ্দি, মানে একটা সাহস মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মমতা। এবং ওই সাহসে ভর করেই ও ছবি আঁকে, সাহসে ভর করেই ও গান টান লিখতে শুরু করে, কবিতা লিখতে শুরু করে। সাহস ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের সবচেয়ে বড় উদাহরণ, যারা ব্যর্থ হয় তাদের সাহস নেই।
বাহ, এইটা আমরা প্রায় একদম শেষেই এসেছি। আপনি এখন এই সময়ে কি করবেন ঠিক করেছেন? মানে ভবিষ্যতে আর কি করার আছে? কারণ মানুষ, আমি মনে করি, ততদিনই তাদের ইয়াং থাকে যতদিন তারা একটা পারপাস ইন লাইফ থাকে, একটা হোপ ইন লাইফ থাকে, একটা কিছু করা বাকি আছে হ্যাঁ, থাকে। ঠিকই কথা যে আপনি তো অনেক কিছু করেছেন, কি হ্যাঁ, তবে বাকি আমার আছে? অনেক ভাবনা আছে। আমি এখনো কোনো ছবি আঁকা শেষ করতে পারিনি। সারা জীবন ধরে একটি ছবি সঠিক করতে চাই। এগুলো সব টুকরো টুকরো ছবি। সেইটাই ইচ্ছে যে জীবনে যদি একটা ভালো ছবি আঁকতে পারি। এটা ছাড়া আমার কোনো বাসনা আর নেই। থ্যাংক ইউ। আজকে মানে সত্যি আমি ঋদ্ধ হলাম, শুধু নয়, অনেক কিছু জানতে পারলাম যেগুলো আপনাকে এত বছর আমি চিনি। ও। গল্প বললে আমাদের শেষ হবে না। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এতটা আপনি আমাদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন। আশা করব আপনার সেই শেষ যে ছবিটা, সেই ছবিটা যেদিন আঁকা হবে সেদিন আবার আপনার সঙ্গে এইভাবে বসবো। ঠিকই বলেছ, তবে আমি তো আমৃত্যু কাজ করে যাচ্ছি, আমৃত্যু কাজ করব। ছবি শেষ হবে কিনা বলতে পারবো না। ঠিক আছে, সে শেষ না হোক, আপনার সঙ্গে আবার একদিন হ্যাঁ, আমি হ্যাঁ। আড্ডা দেব, কথা বলবো। আজকে অনেক না বলা, কিন্তু এখনো কিছু প্রশ্ন বাকি রয়ে গেল। আজ এখানেই শেষ করছি। নমস্কার। নোয়ার গল্পজাহাজে শুনবেন এমনই অন্তরঙ্গ আর অকপট কথা। শোনাবেন আপনাদের পছন্দের মানুষ। কান রাখুন নোয়া গল্পজাহাজে। শুনতে থাকুন না বলা কথা, অকপট কথা।